এইভাবে একটু অচেনা ছেলের প্রতি দুর্বলতা রাখা ঠিক নয়। ছেলেটা তো ফ্রডও হতে পারে। তার চেয়ে দেখার পর বন্ধুত্ব করা ভালো, যেমন আমাদের মধ্যে হয়েছে। উপমা দাঁড়িয়ে বলে, কি বলছেন আপনি? আমাদের বন্ধুত্ব কখন হলো? আর আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি আমার সামনে রিধিকে ফ্রড বলছেন? ফ্রড হচ্ছে আপনি। তুর্য দাঁড়িয়ে গেল, বলল। আরে আরে, তুমি ভুল বলছো আমাকে। উপমা চেঁচিয়ে বলল, আপনি থেকে তুমি? বাহ, আপনাদের মতো ছেলেদের আমি ভালোভাবে চিনি। সবই মেয়ে পটানোর কল্পনা। দেখুন, আমি আপনার কথাই পটবো না, আমার অন্য কেউ আছে। তুর্য জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে। রিকি? উপমা জোর গলায় বলে। হ্যাঁ। তুর্য হেসে বলল, ওটা তো সম্ভব না। রিকি তো সেলিব্রিটি, ওটা আপনার সাথে কথা বলার সময় পাবে না। তবে আমি, মানে, আমার মতো সাধারণ ছেলেদের হাতে অনেক সময় আছে। আপনি বরং কোনো সাধারণ ছেলের সাথে। উপমা চোখ দুটো চিকচিক করে ওঠে। তুর্যর সাথে সাথে তার কথা থামিয়ে দিল। উপমা অন্যদিকে তাকাতেই তুর্য বলে, আই সরি, আমি হয়তো ভুল কিছু বলে ফেলেছি। অন্যদিকে তাকিয়ে বলে, রীতির সময় নাও থাকতে পারে, ও যেহেতু সেলিব্রিটি, কিন্তু আমার যথেষ্ট সময় আছে। কথা বলে উপমা চলে গেল। উপমা পুরো রাস্তা কেঁদেছে, মনে মনে ভাবছে, কি দরকার ছিল একটা অপরিচিত ছেলের সাথে এত কিছু শেয়ার করার? ছেলেটা এখন দিল তো অপমান করে। এদিকে তুর্য মনে মনে বলে, রিকি দ্য স্টার, তুই তো আমার চেয়ে সেরা ভাই। আমি তো মেয়ে পটানোর জন্য ভাষা খুঁজে পাই না, আর তুই ভাষা ছাড়া কথা ছাড়া মেয়েদের পটিয়ে ফেলেছিস। এদিকে শতাব্দী আয়নার সামনে বসে বসে চুল বাঁধছিল। তখনই দরজায় কড়া নাড়ার শব্দে সে পেছন ফিরে দেখে ডুমুর। ডুমুরকে দেখেই সে মুচকি হেসে বলে। আরে ডুমু, এত সকাল সকাল আয় না। ডুমুর গম্ভীর মুখে ঢুকে দরজা আটকে দিল। শতাব্দী কিছুটা অবাক হলো। সে বলল। কি হলো ডুমু, দরজা আটকালি কেন? ডুমুর চিন্তিত কণ্ঠে বলল, দিদি, একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? দিদি, বিষয়টা আমাদের নিয়ে নয়, আরাম ভাইয়াদের নিয়ে। শতাব্দী ডুমুরকে পাশের চেয়ারে বসিয়ে বলে। কি হয়েছে বল। আরাম ভাইয়াদের সাথে ধোঁকা হয়েছে। মানে? বাবা কাল রাত্রিরে রহমত চাচার সাথে কথা বলছিল, মা তখন সব শুনে ফেলেছে। তাই সকাল থেকেই বাবা মায়ের ঝগড়া। মা বলছে চাচা যান ভাইয়াদের সাথে প্রতারণা করছে, বাবা বলছে চাচা যান ভুল করছে না, এটাই করা উচিত। কী বিষয় নিয়ে এত কথা হচ্ছে ওটা আমি বুঝতে পারিনি, কিন্তু রহমত চাচা ভাইয়াদের ধোঁকা দিচ্ছে এটা আমি ভালোভাবেই শুনেছি। রহমত চাচা তো উনি যিনি ওদের এখানে পাঠিয়েছিলেন। হ্যাঁ গো দিদি, আরও একটা কথা শুনলে অবাক হবে তুমি। ভাইয়ারা আমাদের মতো না, ওই দেশে ওদের অনেক টাকা আছে, অনেক বড় ঘরের ছেলে। শুনেছি ওদের বাবা মাকে খুন করা হয়েছিল, ওরা নিজের প্রাণ বাঁচানোর জন্য এখানে এসেছে। পড়াশোনার শেষে ওরা দেশে ফিরে ওদের বাবা মার খুনিদের শেষ করে ফেলবে, মানে ভাইয়ারাও মানুষ মারবে। শতাব্দী আতকে উঠল। ডুমুর আবারও বলল। দিদি, অরুণিকার জন্যই চিন্তা হচ্ছে, বাচ্চাটা কী সব ঝামেলায় পড়ে গেছে। শতাব্দী বলল। আমি কিছুটা জানতাম, কিন্তু ওরা যে এখানে ওদের প্রাণ বাঁচানোর জন্য এসেছে এটা জানতাম না। ভেবেছি সাহিল চাচা ওদের পরিচিত। আমিও তো এটাই জানতাম গো দিদি, আমি ভেবেছি ওরা আমাদের দুঃসম্পর্কের আত্মীয়। এখন ওদের বাবা মাকে কি রহমত চাচাই মেরেছিলেন? না দিদি, কি বলছো এইসব? রহমত চাচা তো এমন মানুষ না। আমি চাচাকে কতবার দেখেছি, উনি মানুষ খুন করার মতো খারাপ নন, কিন্তু কিছু একটা তো করেছেন যেটা ভুল। তুর্য কটেজে ফিরেই ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এই মুহূর্তে তার উপমাকে খুঁজে বের করতেই হবে, কিন্তু ফেসবুকে এত এত কমেন্টের ভিড়ে সে উপমাকে খুঁজে পাচ্ছে না। এবার সে ইনস্টাগ্রামে ঢুকলো। অনেকগুলো মেসেজের ভিড়ে পেয়ে গেল উপমা সিদ্দিকার নাম। ছবি দেখেই তুর্য উপমাকে চিনে ফেলে। এবার সে ইনবক্সে ঢুকলো। পুরো ইনবক্স জুড়ে হাই হ্যালো, একটু তো রিপ্লাই দাও, এমনই মেসেজ এসেছে। আরও উপরে স্ক্রল করতেই দেখলো উপমা তাকে
বিভিন্ন উপলক্ষে ছবি এঁকে শুভেচ্ছা দিয়েছে। আরও উপরে একটা ছবি দেখে থমকে গেল তুর্য। তার গিটার হাতে একটা ছবি প্রিন্ট করে বাঁধিয়ে উপমা রুমের দেয়ালে টাঙিয়ে রেখেছে। তার পাশে উপমা শাড়ি পরে একটা গোলাপ ফুল এগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। তুর্য ছবিটা দেখে আনমনে হাসে। তখনই আহনাফ তার পাশে বসে বলে। একা একা হাসছিস কেন? তুর্য ফোনটা আহনাফের দিকে এগিয়ে দিল। আহনাফ সব মেসেজ ভালোভাবে পড়ে বলে। মনে হচ্ছে মেয়েটা তোর জন্য পাগল। তুর্য হেসে বলল। হ্যাঁ। আহনাফ তুর্যের মিষ্টি হাসি দেখে একটু নড়েচড়ে বসে। জিজ্ঞাসু দৃষ্টিকে তাকিয়ে বলে। তুই আগে তো কখনো ইনবক্সে ঢুকিসনি, আর আজ হঠাৎ? এই মেয়েটাই গতকালকে সেই মেয়েটা। আজ সকালে ওর সাথে দেখা হয়েছে। কথার ফাঁকে জানলাম ও রিকির ভক্ত। আহনাফ অবাক হয়ে বলে। বাহ, কাকতালীয় ভাবে তোর ভক্ত তোর দেখাও পেয়ে গেল, আর চিনলও না। হ্যাঁ। এখন তোর এই হাসির রহস্য কি? প্রেমে পড়ে গেছিস নাকি? আরে ধুর, প্রেম টেম আমার দ্বারা হবে না, কিন্তু এত বড় সুযোগ হাতছাড়া করা যাবে না। তো কি করবি এখন? মেয়েটার সাথে কথা বলবো, দেখি জল কতটুকু করায়। আহনাফ মনে মনে হাসে, তারপর বলে। জল গড়িয়ে সমুদ্র হলেই আমি বাঁচি। অন্তত অরুর দিক থেকে তো মনোযোগ সরবে। তুর্য ভ্রুকুচকে বলল। তুই হাসছিস কেন? আহনাফ গলা খাকারি দিয়ে বলল। মেয়েটা অনেক সুন্দরী। মাউসিয়াত, শতাব্দী এদের চেয়েও সুন্দর। তোদের ভালোই মানাবে। তুর্য বাঁকা চোখে তাকিয়ে বলে। মনে হচ্ছে আমার চেয়ে তুই বেশি খুশি। পছন্দ হলে বল, তোর সাথে সেটিং করিয়ে দেবো। আহনাফ চোখ ছোট করে বলে। তোর ভাগলা ভক্ত আমার প্রেমিকা হলে দুদিনও আমার সংসারে টিকবে না। তোর ভক্ত নিয়ে তুই থাক, আমি গেলাম। আহনাফ আনমনে হাসতে হাসতে রুম থেকে বেরোতে অরুণিকার দেখা পেল। অরুণিকা তাকে দেখেই বলে। আরাফ বলেছে তোমার কান টেনে দিতে, দেব? এবার অরুণিকার পেছনে আরাফ এসে দাঁড়ালো আর বলল। আজকে থেকে বাকি যত দিন এখানে আছি তুই আমার রুমে থাকবি, আর আমি ইমনের রুমে। আহনাফ বলল। কেন? অরুণিকা বলল। এখন থেকে আমরা দুজন দুজনের দুজনকে পাহারা দিব। যে সিগারেট খাবে তার কান টেনে দিব। আহনাফ চোখ ছোট করে অরুণিকার দিকে তাকিয়ে বলে। তুমি আমার কান টানবে? আরাফ বলে। সম্মান বাঁচাতে হলে বদ অভ্যাস ছাড়তে হবে। আহনাফ হনহনিয়ে তাদের সামনে থেকে চলে গেল। আহনাফ চলে যাওয়ার পর অরুণিকা আর আরাফ হাইফাই দিয়ে একসাথে বলে ওঠে। মিশন সিগারেট ছড়ানো। এদিকে শতাব্দী অনেকক্ষণ ধরে তাহমিদার আরাফের ফোনে কল দিয়ে যাচ্ছে, কিন্তু কল ঢুকছে না। তার মন খুব ছটফট করছে, মনে হচ্ছে খারাপ কিছু একটা হবে। সে ঘরে ঘরে পায়চারি করছিল, তখনই তার পিসি এসে দরজায় কড়া নাড়ে। শতাব্দী দরজা খুলতেই তিনি ভেতরে ঢুকে বিছানায় পা তুলে বসে পড়ে। তারপর হাঁক ছেড়ে ডাকে। সিরিজা, ও সিরিজা, কোথায় মরেছিস? এদিকে আয়। সৃজা দৌড়ে ভেতরে এলো। সৃজা হচ্ছে শতাব্দীর ছোট বোন। পিসিমা ছাড়া সবাই তাকে পুচকে বলেই ডাকে। সে পিসিকে জমের মতো ভয় পায়। সৃজা পিসির সাথে দাঁড়িয়ে ভীত কণ্ঠে বলে। হ্যাঁ ডেকেছি, তোর দিদির জন্য সম্বন্ধ নিয়ে এসেছিলাম, তার বিয়ের ছবি। সৃজা এদিক ওদিক তাকিয়ে ধীর পায়ে রুম থেকে বের হয়ে দৌড়ে চলে গেল। আবার কোথা থেকে একটা ছবি এনে দৌড়ে শতাব্দীর রুমে ঢুকে। পিসিমা গম্ভীর কণ্ঠে বলে। শতাব্দী, দেখ ছবিটা। সৃজা ছবিটা বোনের হাতে দিতেই শতাব্দী তা নিয়ে নিচে ফেলে দিল। পিসি রাগী কণ্ঠে বলে। এতটুকুন মেয়ের এত দিমাগ থাকা ভালো না। বিয়ের বয়স হয়ে গেছে তোর। একটা ছোট বোন আছে, তোর বিয়ে না দিলে এরও বিয়ে হবে না। আমি বুঝি না, এত পড়াশোনা করে কি এমন করবি? শতাব্দী ঠান্ডা গলায় বলল। পড়াশোনা করব কি করব না এটা একান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু এখন যে আমি বিয়ে করছি না এটা নিশ্চিত করেই বলছি। বিয়ে তো তোকে এই ঋতুতেই দেবো। আমার বাড়ির পাশে একটা নতুন ভাড়াটিয়া উঠেছে। ছেলের মুখখানা দেখলে চোখ ভরে যায়। ছেলে আবার যেমন তেমন আর্মিতে জয়েন করেছে, খুব শীঘ্রই বড় অফিসার হবে। আমি তোর বাবাকে বলেছি, তাদের ছেলে পছন্দ হয়ে গেছে, কারো কোনো আপত্তি নেই। তোর মা তো এক্ষুনি কন্যাদান করতে পারলেই খুশি। এমন সুপত্র তো আর হাতছাড়া করা যায় না। শতাব্দী কোনো উত্তর না দিয়ে রুম থেকে বের হয়ে মায়ের কাছে গেল। মা তাকে দেখে বুঝলেন সে কেন এসেছে। তিনি বলেন। মারে,
ছেলেটা সত্যি ভালো, সেনাবাহিনীতে আছে। কত সম্মান পাবি তুই জানিস? না করিস না মা, এমনিতেই তোর বিয়ের বয়স হয়ে গেছে। শতাব্দী ভেজা কণ্ঠে বলে। মা প্লিজ অমন কথা বলো না, তোমরা আমাকে জোর করো না মা, আমি বিয়ের জন্য একদমই প্রস্তুত নই। হঠাৎ তিনি গলা স্বর উঁচু করে বলে। আমি এত কিছু শুনবো না। তোর বাবা রাজি আছে, এমন ছেলে পাগলেই হাতছাড়া করবে। আগে দেখ ওরা তোকে পছন্দ করে কি না। ছেলের যা চেহারা, নজর না লাগুক। মায়ের কথা শুনে শতাব্দী দমে গেল। মায়ের আগে কোনো বিয়ের সম্বন্ধে এত আগ্রহ দেখায়নি। এই সম্বন্ধ নিয়ে তার এত আগ্রহ দেখে এবার সত্যিই শতাব্দীর বুক কেঁপে উঠছে। শতাব্দী এবার বাবার কাছে গেল। সেখানেও বাবার একই আগ্রহ। তিনিও মেয়েকে বুঝিয়ে বললেন যে এখনই বিয়ে করার উপযুক্ত সময়। শতাব্দীকে মাস্টার মশাই সব ব্যাপারেই সমর্থন করেন, কিন্তু এই ব্যাপারে তার বাবা তার পক্ষে নেই। আর বাবার উপর সে কথা বলার সাহস পাচ্ছে না, কারণ আগে কখনো এমন পরিস্থিতি আসেনি। শতাব্দী এবার ফোন নিয়ে ছাদে চলে গেল। সে তাহমিদকে একের পর এক কল দিয়ে যাচ্ছে, কিন্তু কল ঢুকছে না। এবার শতাব্দী মাউসিয়াতকে কল করে। মাউসিয়াত কল ধরতেই সে তার বিয়ের কথা জানালো। মাউসিয়াত বলল, তুমি কি বিয়ে করতে চাইছো না? না। কিন্তু কেন? এখন তো বিয়ে করার সময়, আর ছেলে যদি তোমাকে পড়াশোনা করাতে চায় তাহলে তো মন্দ হয় না। তুমি তো বিয়ে করছো না। আরে আমি বিয়ে করবই বা কি করে? ইমন তো এখনো ব্যাচেলর, ওর আগে সেটেল হতে হবে। কিন্তু তোমার বিয়ে করতে না চাওয়ার কারণ কি? আমি ভালোবাসি একজনকে। মাউসিয়াত ভ্রু কুঁচকে বলে। কে সে? শতাব্দী কাপা কণ্ঠে বলে। তাহমি। মাউসিয়াত কিছুক্ষণ চুপ করে রয়, তারপর বলে, শতাব্দী, কি বলছো তুমি? এই সম্পর্ক কেউই মানবে না। আমি তো মানছি। শুনো, বোকার মতো কথা বলো না, এটা সম্ভব না। তাহমিদ তো মুসলিম, তোমার পরিবার এটা মানবে না। আমি কি পালিয়ে যাব? মাউসিয়াত ব্যস্ত কণ্ঠে বলল। না, কি যাতা বলছো? পালিয়ে গেলে তাহমিদ তোমাকে কোথায় রাখবে, কি বা খাওয়াবে? ওরা নিজেরাই ঠিক মতো চলতে পারে না, একজন অন্যজনের টাকায় চলছে। মাউসিয়াত প্লিজ কিছু একটা তো বলো। বাবা এই সম্বন্ধ নিয়ে খুব সিরিয়াস হয়ে গেছে, এখন যদি কথা পাকাপাকি হয়ে যায়। আগে বলো, তাহমিদ কি তোমাকে পছন্দ করে? এখনো জানি না। মাউসিয়াতে দীর্ঘশ্বাস ফেলে বলে। এটাও জানো না, আবার বিয়ে করতে চাইছো না? ওকে বলার সাহস পাইনি। আচ্ছা দাঁড়াও, ওরা আগে আসুক, আমি ইমনকে বলবো তাহমিদের সাথে কথা বলতে। সাহিল চিন্তিত মুখে গাড়ির পেছনের সিটে বসে আছে। তার পাশে সানায়া বসে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। সাহিল গম্ভীর মুখে বলে, আমার আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল। এখন ওই সুলতান মুসলির সাহস দেখে আমি অবাক হচ্ছি। সানায়া বিরক্তির সুরে বলে, ক্যান ইউ প্লিজ স্টপ ভাই? সারাদিন তোমাদের ওই গ্রুপের মারামারি যেন লেগেই থাকে। তোমরা দিন দিন হিংস্র হয়ে যাচ্ছ, আমি এসব আর নিতে পারছি না। দেখো সানায়া, এগুলো মারামারি না, এগুলোই বিজনেস করার টেকনিক। ব্যবসাকে উপরে তুলতে হলে এসব টেকনিক মেনে চলতে হয়। আচ্ছা, তাই তুমি আর মিস্টার মির্জা মিলে আপুর সাথে অন্যায় করছো যাতে তোমাদের বিজনেসে কোনো ঝামেলা না হয়? দেখ, তুই এসবের জন্য কখনো ছোট। সুলতান মুসলির ছেলের সাথে সাবার বিয়ে দেওয়া অসম্ভব, ওদের তো বংশের দোষ আছে। সানায়া চেঁচিয়ে বলল, আর আপু তো ওই ছেলেকে বিয়ে করবে। করলে করুক, ওকে সম্পত্তির ভাগই দেব না। আর দেখিস, এমন হলে সুলতান মুসলি নিজে তার ছেলেকে সাবার থেকে দূরে সরিয়ে দেবে। কারণ সুলতান মুসলির কাছে ভালোবাসার চেয়ে পদ গুরুত্বপূর্ণ, আর এই পদ একমাত্র টপ বিজনেসম্যান সাহিল মির্জাই তাকে দিতে পারে। সানায়া ভাইয়ের কথা শুনে বিড়বিড় করে বলে, টপ বিজনেসম্যান না, টপ খচ্চর। এই খচ্চর ভাইটা হয়তো আমার বান্ধবীর জীবনটাও নষ্ট করে দেবে। সাহিল ভ্রু কুঁচকে বলল, মিনমিন করে কি বলছিস? সানায়া শান্ত কণ্ঠে বলে, ভাইয়া যদি এসব ছেড়ে স্বাভাবিক জীবন যাপন করতে, আমরা সবাই অনেক ভালো থাকতাম। এভাবে বডিগার্ড নিয়ে ঘুরতে হতো না। সাহিল এই কথার কোনো উত্তর দিল না। সানায়া এবার রাগী গলায় বলে, ক্লাসের সবাই বলে আমার বাবা খনি মন্ত্রী, সবাই বলে আমি ক্রিমিনাল বংশের মেয়ে।
আমার ভাই ভালো না, একই কথা রাহিও শুনেছে। ও সারাদিন মন খারাপ করে বসে থাকে। ও চাই তুমি সাধারণ মানুষের মতো বাঁচো। আর তুমি? সাহিল দীর্ঘশ্বাস ফেলে বলে, সানায়া, আমি মির্জা গ্রুপের অ্যাডমিন, কোটি কোটি টাকার মালিক। রাহির ভবিষ্যৎ কিসের অভাব হবে? ভালোবাসা আর সময়ের অভাব হবে, প্রাইভেসির অভাব হবে। এখন তো মিডিয়া আর বডিগার্ড ছাড়া কোথাও পা দেওয়া যায় না। আমার এসব অসহ্য লাগে ভাইয়া। আমি ট্যুর দিতে পারি না, বডিগার্ড আগে পিছে ঘুরঘুর করে। আমি রেস্টুরেন্টে গেলে আমার ছবি তুলে এখানে ওখানে ছেড়ে দেয়। আমি কোনো ছেলে ক্লাসমেটের সাথে বাইরে গেলে ওদেরকে আমার বয়ফ্রেন্ড বানিয়ে দেয়। কি অদ্ভুত! এখন তো ক্লাসের কেউ আমার সাথে কথাও বলে না। সানায়া সাহিলকে এসব বলে গাড়ি থামাতে বলে। এরপর সে গাড়ি থেকে নেমে পড়ে। গাড়ি থেকে নামতেই পেছনের গাড়িটাও থেমে গেল, আর সাথে সাথে দুজন বডিগার্ডও নেমে এলো। সানায়া তাদের দেখে আবারও গাড়িতে উঠে বসে। সাহিল বলে, তোকে এসব মেনে নিতে হবে। হঠাৎ একটা অচেনা নম্বর থেকে কল আসে। সাহিল কল ধরতে ওপাশ থেকে কে একজন বলে ওঠে, ওরা আসছে মির্জা সাহেব, বাবার কর্মফল ভোগ করার জন্য তৈরি তো? সাহিল ভ্রুকুচকে বলে। কে বলছেন? একটা হাসির শব্দ ভেসে এলো। লোকটা আবারও বলে, সেই রাত, সেই মুহূর্ত, সেই খুন, আর সেই খুন সব কটাকেই আমি চিনি। সাহিল চেঁচিয়ে বলল, কে আপনি? কি সব আজবাজে বকছেন? কল কেটে যাওয়ায় সাহিল হ্যালো হ্যালো করিয়ে যাচ্ছে। সানায়া ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আজে বাজে কাজ করলে আজে বাজে বকবেই, স্বাভাবিক। সাহিল বোনের দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই সে চুপ হয়ে গেল। এদিকে রাতে সম্পূর্ণ বিছানা দখল করে হাত পা মেলে অরুণিকা শুয়ে আছে। আহনাব তার পা সরিয়ে দিয়ে বলে, আমি কোথায় ঘুমাবো? অরুণিকা উঠে বসে বলে, তা আমি কি করে বলবো? দেখো, ফাজলামি করবে না, আমার ঘুম পাচ্ছে। তো ঘুমাও। কোথায় ঘুমাবো সেটাই তো জিজ্ঞেস করছি। আরাফ এতদিন কোথায় ছিল? বাথরুমে ছিল, তুমি ওখানে গিয়ে ঘুমাও। ওরু, ফাজলামো করলে একটা ছটকানি দেবো। বেড কোথায় সেটা জিজ্ঞেস করছি। অরুণিকা বিছানার নিচে দেখিয়ে দিতে আহনাব মাথা ঝুঁকে বেডটা বের করে, তা খুলে নিচে বিছিয়ে নিল। 2 বেডের রুম না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ তাদের আলাদা বেড দিয়েছে। আর অরুণিকা রাতে একা ঘুমোতে ভয় পায়, তাই তার সাথে এতদিন আরাফ নিচে বিছানা করেছিল। এদিকে আহনাব বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ে। অরুণিকা বিছানা থেকে মাথা নিচের দিকে ঝুলিয়ে দিয়ে আহনাফের দিকে তাকালো। আহনাব চোখ খুলে অরুণিকা তার মুখোমুখি দেখে বলে, কি এভাবে বানরের মতো ঝুলে আছো কেন? অরুণিকা উত্তর না দিয়ে মিষ্টি হাসি দিয়ে শুয়ে পড়ে। আহনাফও বিষয়টা না ঘেটে চোখ বন্ধ করে। একটু পর অরুণিকা বালিশের নিচ থেকে আহনাফের ফোনটা বের করে। আসলে সে ওই মুহূর্তে নিচে ঝুঁকে ফোনটাই নিয়ে নিয়েছিল। অরুণিকা মনে মনে বলে, এবার সারা রাত আমি গেমস খেলবো। গেম শুরু করার সেকেন্ড খানিক পরই আহনাফ খপ করে ফোনটা নিয়ে নিল। অরুণিকা ভয়ে লাফিয়ে ওঠে। আহনাফ বাঁকা হেসে বলে, বাচ্চু, তুমি আমাকে বোকা বানাতে পারবে না। অরুণিকা আর কিছু না বলে গাল ফুলিয়ে শুয়ে পড়ে। এরপর সকালে ঘুম থেকে উঠেই সে ওয়াশরুম থেকে পেস্ট এনে অর্ধেক পেস্ট বের করে আহনাফের মুখে ঢুকিয়ে দিল। কিছুক্ষণ পর আহনাফ ঘুমের ঘোরে কাশতে কাশতে বিছানা ছেড়ে উঠে বসে। দেখলো তার জিহ্বায় ঝাঁঝালো পেস্টের স্বাদ লেগে আছে। সে উঠে ওয়াশরুমে গিয়ে কুলি করতে গেলে অরুণিকা দৌড়ে রুম থেকে বের হয়ে আরাফের কাছে চলে গেল। মনে মনে ভাবলো, আজ সারাদিন সে আরাফের হাত ছাড়বেই না। উপমা ফোন হাতে নিয়ে ইনস্টাগ্রামে ঢুকতেই লাফাতে লাগ। আদিল বোনের পাগলামো দেখে একপাশে বসে বলে, আবার কি হলো? উপমা আনন্দে কথা বলতে পারছিল না। আদিল বলল, মানে তোকে দেখলে মনে হবে বাচ্চা শিশু। আমি বুঝি না তোর মধ্যে ম্যাচুরিটি কখন আসবে। উপমা বলল, আপাতত এইসব ভাব গম্ভীরতার কথাবার্তা এক পাশে রাখো আর তোমার বোনের বিয়ের ব্যবস্থা করো। বিয়ে কার সাথে? রিধির সাথে। আদিল বিরক্ত হয়ে ব্যাগ গোছাতে লাগলো। উপমা মোবাইলে একটার পর একটা চুমু খেতে লাগে। আদিল বোনের দিকে তাকিয়ে বলে, তোকে পাপনা পাঠিয়ে দেওয়া উচিত। মোবাইল নিয়ে কখনো চুমাচুমি করিস, আবার কখনো কামড়াকামড়ি। উপমা বিছানায় উঠে লাফাতে লাফাতে বলে, ভাইয়া, এখন আমার লাফাতে ইচ্ছা করছে, আবার উঠতেও ইচ্ছা করছে। আসলে আমি নিজেও জানি না আমি কখন কি করব। আদিল হা করে উপমার দিকে তাকিয়ে আছে। এবার উপমা যে সত্যিই তার ভারসাম্য হারিয়েছে তাতে কোনো সন্দেহ নেই। আদিল চিন্তিত কণ্ঠে বলে, মেয়েটা কি সত্যিই পাগল হয়ে গেল নাকি?
উপমা আনন্দিত কণ্ঠে বলে। ভাইয়া, রিধি আমাকে SMS এর রিপ্লাই দিয়েছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। দেখো কি লিখেছে। আদিল চোখ ঘুরিয়ে